আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। লাল-সাতিলিয়ার নীতি নিয়ে যাদের যত ভয় আজকের এই ভিডিওতে সব ভয় দূর হয়ে যাবে। পরবর্তীতে যে কোনো ধরনের লাল-সাতিলিয়ার নীতি থেকে প্রশ্ন থাকবে রসায়নের, সবার আগে তুমি সেই প্রশ্নটা উত্তর করবে। ঝটপট আজকে দেখে ফেলবো লাল-সাতিলিয়ার নীতি। এতদিন যা পড়েছো যা শিখেছো সব মাথা থেকে বাদ দিয়ে দাও। লাল-সাতিলিয়া বুঝতে পারো নাই, আজকের এই ভিডিও থেকে আমি আশা করব 100তে 100% তুমি লাল-সাতিলিয়ার নীতি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তোমাদের রসায়নের সপ্তম চ্যাপ্টার থেকে রাসায়নিক বিক্রিয়া থেকে যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই লাল-সাতিলিয়ার নীতি থেকে একটা প্রশ্ন ঘ নম্বরে থাকবে। প্রশ্নটা হচ্ছে এরকম, লাল-সাতিলিয়ার নীতি কাকে বলে সেটা আসবে না, বাট সেটার প্রয়োগটা আসবে। আমরা লিখে রাখছি কোন রাসায়নিক বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালীন তাপ, চাপ এবং ঘনমাত্রার পরিবর্তন ঘটে, তবে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এই লাল-সাতিলিয়ার নীতির মধ্যে তিনটা টপিকস থাকবে। একটা হচ্ছে আমাদের তাপ, আরেকটা চাপ, আর নাম্বার 3 হচ্ছে ঘনমাত্রা। তো আজকে চলো এই তিনটা জিনিসের মধ্যে কি কি হয় এবং কিভাবে পরীক্ষায় 100তে 100 সলভ করা যায়। প্রথম কথা হচ্ছে তাপের প্রভাব। লাল-সাতিলিয়ার নীতি কাকে বলে সেটা মুখস্থ করার পর তোমার কাজ হবে এই যে এই তাপের প্রভাবটা কিভাবে কাজ করে। প্রথমত এই তাপের প্রভাবের জন্য আমি একটা বিক্রিয়া লিখে রেখেছি, এটা নাইট্রোজেন, এটা হাইড্রোজেন। এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া উৎপন্ন হয়েছে কি অ্যামোনিয়া। অ্যামোনিয়া বিক্রিয়া উৎপন্ন হওয়ার পরে সাইডে একটা নোট দেখতে পাচ্ছ, ডেল এইচ এর মান কত? -92 কিলোজুল। তো ডেল এইচ এর মান যদি -92 কিলোজুল হয়, তো ডেল এইচ এর মান মাইনাস, সেহেতু এই বিক্রিয়াটা কেমন বিক্রিয়া বলো তো বাচ্চারা? এটা তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার শর্ত হচ্ছে ডেল এইচ এর মান হবে ঋণাত্মক, তো এখানে তো ঋণাত্মক। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি বাহির থেকে এক্সট্রা তাপ প্রদান করা হয় তাহলে বিক্রিয়া কি অবস্থা হবে? যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় বাহিরে থেকে আরো এক্সট্রা তাপ প্রয়োগ করা হয় তাহলে বিক্রিয়া কি হবে? পশ্চাৎমুখী হবে। তাহলে বাচ্চারা কি শিখলাম? যদি তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কে বাহির থেকে এক্সট্রা তাপ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে আমাদের এই যে বিক্রিয়ার হার সেটা সম্মুখে না গিয়ে যাবে কোথায়? পশ্চাৎমুখী। এখন বলবা কেন স্যার? এটার অ্যান্সার হচ্ছে যে অলরেডি তো বিক্রিয়ক রিঅ্যাকশন করে উৎপাদে আমাদের হচ্ছে কি মাইনাস, মানে ডেল এইচ অলরেডি উৎপন্ন হচ্ছে তাপ। এক্ষেত্রে বাহির থেকে যদি বিক্রিয়কে আরো তাপ প্রয়োগ করো তো এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের বিক্রিয়াটা হবে কি? পশ্চাৎমুখী হবে। তো তার আগে আমি একটু বলে নেই লাল-সাতিলিয়ার নীতির সহজ একটা ব্যাখ্যা। তোমরা আমার হাতের দিকে খেয়াল করো। যেমন হচ্ছে এটা যদি একটা দাঁড়িপাল্লা হয়, সো দাঁড়িপাল্লা এই পাশে ধরো আমি দিলাম 1 কেজি ভর, এই পাশে দিলাম 1 কেজি ভর। তো এখন এই পাল্লার অবস্থা কিরকম? একদম লেভেল। কিন্তু এই পাশে যদি 100 গ্রাম বেশি দেই তাহলে অবস্থাটা কেমন হবে? খেয়াল করো তো, একটু এদিকে কিন্তু হেলে যাবে। এটাকে সমান করার জন্য এখন আমি যদি তোমাকে বলি এই পাশে 100 গ্রাম বেশি দিয়েছো, এটা থাকবে। এই পাশে 1 কেজি ছিল, এটাও থাকবে। এই পাশে হচ্ছে মানে 1 কেজি 100 গ্রাম, এই পাশে হচ্ছে 1 কেজি। তাহলে এটা একটু হেলে আছে। তো এখন এই পাশে আমি কোনো পাথর দিব না, এই পাশেটা তুলবো না, কিন্তু এটাকে ব্যালেন্স করবো। তাহলে কিভাবে করা যায় খেয়াল করতো। আমার এই হাতের অবস্থা যদি সরিয়ে এই পয়েন্টে আনি, এই পয়েন্টে ভালো করে খেয়াল করো, তো একটু সরাই এই পয়েন্টে আনলে কিন্তু ব্যাপারটা কি হয়? লেভেল হয়। তার মানে বলতে চাচ্ছি লাল-সাতিলিয়ার এই নীতিতে তাপ, চাপ, ঘনমাত্রা যদি পরিবর্তিত হয় তাহলে সাম্য অবস্থা এমন ভাবে পরিবর্তিত হবে এটা অটোমেটিক হয়ে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় বাহির থেকে এক্সট্রা তাপ প্রয়োগ করলে অলরেডি বিক্রিয়া স্থল কেমন ছিল? গরম ছিল। এক্ষেত্রে মানে বিক্রিয়ার হার সম্মুখে না গিয়ে আমাদের উত্তর হবে কি? পশ্চাৎমুখী হবে। অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেড়ে যাবে। এই যে নিচের বিক্রিয়াটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন, এগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া হতে হবে। এক্ষেত্রে উৎপন্ন হচ্ছে কি? নাইট্রোজেন অক্সাইড। এক্ষেত্রে ডেল এইচ এর মান কত দেখো তো, এখানে +180 কিলোজুল। প্লাস হওয়া মানে কি? বিক্রিয়াটা হচ্ছে কি? তাপহারী। তাহলে এই বিক্রিয়াটা কেমন বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি বাহির থেকে আমি এক্সট্রা তাপ প্রয়োগ করি তাহলে ব্যাপারটা কেমন হবে? দেখো তো অলরেডি বিক্রিয়া ক্ষেত্রে কি তাপ কম রয়েছে, ঠান্ডা রয়েছে। সেক্ষেত্রে বাহির থেকে তাপ দিলে বিক্রিয়া কি হবে? সম্মুখ দিকে যাবে। বিক্রিয়া কি হবে? সম্মুখমুখী হবে। ওকে, তাহলে কি বুঝলাম? এই তাপহারী কোন বিক্রিয়ায় এটা যদি তাপ উৎপাদী হয় সেক্ষেত্রে তাপের প্রভাব হচ্ছে বাহির থেকে এক্সট্রা তাপ দিলে সেই বিক্রিয়ার হার যাবে কোথায়? পশ্চাৎমুখী। তাপহারীতে বাহির থেকে তাপ দিলে সেই বিক্রিয়াটা যাবে সম্মুখমুখী। তারপরে রয়েছে কি আমাদের চাপের প্রভাব। এখন শিক্ষার্থীরা চাপের প্রভাব পড়তে গেলে আমাদেরকে এখানে দুইটা শর্ত মানতে হবে। প্রথম শর্ত, বিক্রিয়কে যে দুইটা পদার্থ থাকবে এই বিক্রিয়কের মধ্যে পদার্থগুলোকে অবশ্যই গ্যাসীয় অবস্থায় হতে হবে। দেখো তো নাইট্রোজেনের অবস্থা কি? গ্যাস না? আমি দিয়ে রেখেছি জি। এই হাইড্রোজেনের অবস্থা জি, তার মানে গ্যাসীয়। এবং এই দুটা বিক্রিয়া করে যে উৎপাদটা হবে সেটা হইতে হবে কি? গ্যাসীয়। 1 নম্বর শর্ত যদি কমপ্লিট হয় তো সেকেন্ড শর্ত হচ্ছে দুইটা বিক্রিয়ক আর একটা উৎপাদ, অথবা এই পাশে হচ্ছে বিক্রিয়ক, এই পাশে হচ্ছে উৎপাদ, এদের মধ্যে মোল সংখ্যার তারতম্য থাকতে হবে। এখানে নাইট্রোজেন আছে 1 মোল, এখানে হাইড্রোজেন আছে কত মোল? 3 মোল। এই দুটা যোগ করে দিলে হচ্ছে আমার 4 মোল
এটা হচ্ছে বিক্রিয়কে। এবং উৎপাদের ক্ষেত্রে খেয়াল করো তো, এখানে রয়েছে মাত্র 2 মোল। তাহলে এই বিক্রিয়কে 4 মোল, উৎপাদে হচ্ছে 2 মোল। তো এদের মধ্যে তারতম্য রয়েছে। সো এই ক্ষেত্রে মানে চাপের প্রভাব অবশ্যই কাজ করবে। তোমরা খাতা কলম যদি নিয়ে না বসো তাহলে এগুলা লিখতে পারবে না, কিন্তু অবশ্যই লিখে নিতে হবে। এখন যদি আমি এই ধরনের বিক্রিয়ায় এক্সট্রা তাপ মানে চাপ যদি মানে প্রয়োগ করি তাহলে কি হয়? এখন চাপ কি? অনেকেই আবার এই প্রশ্ন করবো, স্যার চাপ কি? আমি এটা সাইডে এই পাশে দেখাচ্ছি। নাইট্রোজেন এবং হাইড্রোজেন রিঅ্যাকশন করার পরে এটা হচ্ছে, সবই গ্যাসীয়, ঠিক আছে, এগুলা গ্যাসীয়। এখন এদের মূল সংখ্যা হিসাব করলে হয় 4 মোল, আর এই পাশে হিসাব করলে হয় কয় মোল? 2 মোল। তাহলে মূলের যদি তারতম্য থাকে তাহলে মূলার আয়তন এই পাশে বেশি, মানে হচ্ছে বিক্রিয়কের আয়তন বেশি। এক্ষেত্রে যদি বাহির থেকে এক্সট্রা চাপ প্রয়োগ করা হয়, তো এই পাশে যেহেতু মানে মূলার আয়তন কম, এই পাশে বেশি, এখানে চাপ প্রয়োগ করলে তাহলে এই বিক্রিয়ার হার যাবে কোথায়? সম্মুখমুখী। মানে বিক্রিয়ার হার হবে সম্মুখমুখী। তার মানে ব্যাপারটা হলো বিক্রিয়কের মূল সংখ্যা যদি বেশি থাকে এবং উৎপাদের মূল সংখ্যা যদি কম থাকে, ওই বিক্রিয়ায় বাহির থেকে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া সম্মুখমুখী যাবে। আশা করি বুঝতে পেরেছ। আর যদি এই নিচের বিক্রিয়াটা একটু খেয়াল করো, এই জায়গায় নাইট্রোজেন হচ্ছে 1 মোল, অক্সিজেন হচ্ছে 1 মোল, এখানে এই যে নাইট্রোজেন অক্সাইড হচ্ছে 2 মোল। তো বিক্রিয়কের মূল সংখ্যা হিসাব করে এই পাশে 1, অক্সিজেন 1, এটা যোগ করে দিলে কত হয়? 2 মোল। আর এই পাশে অলরেডি ছিল কয় মোল? 2 মোল। যেহেতু 2 মিলে গিয়েছে, এক্ষেত্রে চাপের প্রভাব কোনো কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছ। তো ঘনমাত্রার প্রভাব হচ্ছে, এটা মূলত এইভাবে বলা যায় যে তুমি বিক্রিয়কে ঘনমাত্রা যত বৃদ্ধি করবা, উৎপাদের ঘনমাত্রা তত বৃদ্ধি পাবে। মানে ব্যাপারটা হচ্ছে, বাসায় যদি মানে 5 জন মেহমান আসে, তুমি যা রান্না করবা, বাসায় 25 জন মেহমান আসলে কিন্তু ওই একই রান্না করবা না। এক্ষেত্রে রান্না কি করবা? একটু বেশি করে করবা, কারণ 25 জনের জন্য রান্না অবশ্যই বেশি লাগবে, মানে খাওয়া দাওয়াটা বেশি হবে। এখন রান্না যদি বেশি হয় তাহলে খাওয়া দাওয়া হবে বেশি, রান্না যদি কম হয় খাওয়া দাওয়া হবে কম। তার মানে হচ্ছে এই বিক্রিয়কের ঘনমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে উৎপাদের ঘনমাত্রা অটোমেটিকলি কি হবে? বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা এই লার সাথে লেয়ার নীতির সারমর্ম কি বুঝতে পারলাম। যদি তোমাকে বিক্রিয়া দেয় রিঅ্যাকশন, সেক্ষেত্রে বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয়, সো সেক্ষেত্রে দেখতে হবে যদি তাপ উৎপাদী হয় তো বাইরে থেকে এক্সট্রা তাপ প্রয়োগ করলে সেই বিক্রিয়াটা কি হবে? সেই বিক্রিয়াটা পেছন দিকে আসবে। আর তাপ হারি হলে, যদি তাপ হারি হয়, সেক্ষেত্রে তাপ প্রয়োগ করলে তাহলে বিক্রিয়াটা কি হবে? সম্মুখমুখী যাবে। আর এই চাপের প্রভাবের ক্ষেত্রে আমি শর্ত বলেই দিয়েছি, যদি এই বিক্রিয়কের মোলার আয়তন বেশি হয় তাহলে বাইরে থেকে চাপ দিলে সেটা সম্মুখে যাবে, আর বিক্রিয়কের মানে মোলার আয়তন মানে মূল সংখ্যা যদি কম হয়, সেক্ষেত্রে চাপ প্রয়োগ করে দিলে সেটা পিছন দিকে আসবে। আশা করি আজকের লার সাথে লেয়ার নীতি থেকে কোনো প্রশ্ন নেই, এবং আজকের এই ভিডিওটা দেখার পরে তার পরবর্তী সৃজনশীল নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।